রাত পেরিয়ে রোশনাই ফুটেছে আকাশ জুড়ে। চারপাশ বেশ কোলাহল হয়ে উঠেছে। নামহীন মেঘগুলো উড়ে চলছে আকাশবাণে। রোদ্দুজ্জ্বল দিনে আকাশ জুড়ে সাদা ধবধবে মেঘের আনাগোনা, যেন মিছিল চলছে আকাশ জুড়ে। সেদিকে তাকিয়ে হৃদয় জোড়াচ্ছে রূপ। একটু আগেই তীব্রর সাথে ফোনে কথা হয়েছে। এই পুরুষটি এত ক্লান্তির মাঝেও অনুভূতির পোস্টটা সাজিয়ে রাখে। এই যে কাল রাতে এখানে কাটিয়ে বাড়ি ফিরল, তারপর কয়েক ঘন্টা ঘুমিয়েই রূপকে মিস করতে শুরু করলো। আর তারপর ফোন। আজ তীব্র কাজের সূত্রে সিঙ্গাপুর যাবে। কতদিন লাগবে তা আপাতত জানে না। এজন্যই অস্থির হয়ে ফোন কলে কথা সেরেছে ওরা। ভেবেই মৃদু হাসল রূপ। ঠিক তখনই ফোনের নোটিফিকেশনের শব্দ শুনে রুমে এলো। হয়তো তীব্র মেসেজ করেছে, যে পাগল লোক। রুমে এসে ফোনটা তুলে মেসেজ ওপেন করতেই চোখগুলো বড় বড় হয়ে গেল। ভয়ে মুখের অভিব্যক্তি পাল্টে গেছে। নিমিষেই হাত থেকে ফোন পড়ে গেল। কাপা কণ্ঠে বিড়বিড় করে বলল, এটা হতে পারে না, কখনোই না। বলেই কেঁদে ফেলল। ভয়ে কাঁপতে লাগলো রূপ, যেন ভয়াবহ কিছু অপেক্ষা করছে সামনে, যা প্রণয়ের জন্য ভয়ঙ্কর, হয়তো বিচ্ছেদের মতোই যন্ত্রণাদায়ক, যা সহ্য করার মতো সাহস রূপের নেই। পাবলিক প্লেসে হঠাৎ প্রণয় রোড দেখে বিস্ময়ে অভিভূত হয়ে তাকিয়ে আছে চারপাশের সবাই। সবার মনের মাঝে চলছে তুমুল উত্তেজনা। এ যেন সিনেমার কোনো অদৃষ্ট, যা সচরাচর দেখা যায় না। কিছু কিছু উপন্যাসে হয়তো এমন প্রণয় দেখা মেলে, তবে স্বচক্ষে তা বড়ই বিলুপ্ত। এই ছেড়ে যাওয়ার যুগে এসেও প্রণয় লিপ্ত হয়ে থাকা মানব মানবীর দিকে কয়েকশো দৃষ্টি গভীরভাবে তাকিয়ে আছে। কেউ কেউ হয়তো ভাবছে কত হৃদয় স্পর্শী প্রেমময় মুহূর্ত, যা তাদের চোখেও অভিভূত সৃষ্টি হয়েছে। এয়ারপোর্টের বাইরে বলিষ্ঠ মানবকে জড়িয়ে অনবরত কেঁদে যাচ্ছে কোনো রূপকথার এক মায়াবিনী, যার রন্ধে রন্ধে মায়ার আগমন। তার দিকেই হতবাক চোখে তাকিয়ে আছে তীব্র। নিষ্প্রিয়সীর এহেন আচরণে বড্ড আজব ঠেকছে ওর নিকট। বেশ কিছু সময় হতভম্ব ভাব কাটিয়ে উঠতেই দ্রুত রূপকে সোজা করতে চাইল, কিন্তু রূপ ছাড়ল না, বরং আরো শক্ত করে আঁকড়ে ধরল তীব্রকে। তীব্র উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে তীব্র? ওই এভাবে কাঁদছো কেন? রূপ কিছু বলতে পারল না, সমানে হেসকি তুলতে লাগলো। তীব্র এবার আর সহ্য করল না, দ্রুত রূপকে ছাড়িয়ে দুহাতে রূপের মুখটা নিজ হাতের মাঝে নিয়ে কোমল কণ্ঠে বলে উঠল, বলো না তীব্রময়, কি হয়েছে তোমার? আমি চলে যাচ্ছি বলে কাঁদছো? আরে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তো। রূপ দ্রুত মাথা নেড়ে না করতে লাগলো। দুহাতে তীব্রকে আঁকড়ে ধরার প্রয়াস চালালো। সুমন ওদের পাশেই দাঁড়িয়েছিল। রূপের এহেন আচরণে তীব্রর কাছে এগিয়ে এসে বলে উঠল, স্যার, ম্যাম মনে হয় প্রচুর ভয় পেয়ে গেছে। ওনার চোখ মুখ কেমন শুকিয়ে যাচ্ছে। সুমনের কথা শুনে তীব্র তাকালো রূপের মুখের দিকে। সত্যি রূপের চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। তীব্র প্রচন্ড ভীত হয়ে দ্রুত ওকে আগলে নিয়ে বলতে লাগলো, সকালে তো কথা বলে আসলাম তীব্রময়ী, হঠাৎ কি হলো? এমন কেন করছো? বলতে বলতেই চোখগুলো কেমন ছলছল করে উঠল। ওকে আরো অবাক করে রূপ ঢলে পড়ল ওর বুকে। ভয়ে আত্মা শুকিয়ে গেল তীব্রর। দ্রুত রূপকে কোলে তুলে সুমনকে বলে উঠল, গাড়ি বের করো সুমন, গো ফাস্ট। তীব্র রূপকে কোলে তুলে এগোতে নিলেই পাশের দুজন ক্লায়েন্ট দ্রুত বলে উঠল, স্যার আমাদের ফ্লাইট। কথা থেমে গেল তীব্রর তীক্ষ্ণ দৃষ্টিতে। তীব্র এগোতে গিয়েও পেছন ফিরে বলে উঠল, আগে আমার তীব্রময়ী, তারপর বাকি সব। আপনারা চলে যান। পাশের জন কিছুটা আমতা আমতা করে বলে উঠল, কিন্তু স্যার ডিলটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা। তীব্র এবার হুঙ্কার দিয়ে বলল, If you say one more thing, I will kill you here. Ridiculous. বলেই তীব্র বেরিয়ে গেল এয়ারপোর্ট থেকে। তীব্রর হুঙ্কারে বাকি দুজন দ্রুত কপালের ঘাম মুছতে লাগলেন। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠছে তাদের। এদিকে আশেপাশের সবাই অবাক হয়ে দেখছে। যদিও অনেকেই তীব্রর রূপের বিয়ের দিনের নিউজ দেখেছে, কিন্তু বাস্তবে সত্যি তীব্র চৌধুরী এমন পাগল প্রেমী, তা যেন সবার অন্তর নাড়িয়ে দিল মুহূর্তেই। ব্যানার্জি হাউসে শোকের ছায়া নেমেছে যেন। বাড়ির প্রতিটি ব্যক্তি গম্ভীর হয়ে আছেন। একেই কাল রাতে এক কাণ্ড হলো, আজ আবার রূপের অসুস্থতা ওদের চিন্তা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মিসেস অনিশা তখন থেকে কেঁদেই যাচ্ছে। বাকি সবার অবস্থাও করুন। একটা মাত্র মেয়ে এই বাড়ির, শোকাহত হওয়াটা কি স্বাভাবিক নয়? মিসেস অনিশা কান্না মিশ্রিত স্বরে রূপের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, সকালেই তো ঠিক ছিল মেয়েটা,
হঠাৎ কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল? বলেই কেঁদে উঠল। রূপক ব্যানার্জি চিন্তিত স্বরে বললেন, মামনি হঠাৎ সকাল সকাল বাইরে গেল আর তুমি আটকালে না? অনিশা বললেন, ও তো আমাকে কিছু বলার সুযোগই দিল না, তার আগেই বেরিয়ে গেল। রোশন রূপের পালস চেক করে বলে উঠল, ওর তো ভয়ে জ্বর এসে গেছে কাকাই, ডক্টরকে কল করো প্লিজ। রণ কল করতে নিলেই সুমন বাইরে থেকে ভেতরে এলো। ওনার সাথে একজন ফিমেল ডক্টর। ডক্টর দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। রূপের বেডের কাছে কিছুটা দূরত্ব রেখে বসে আছে তীব্র। ওর চোখ স্থির রূপের দিকে। ডক্টর এসে তীব্রর দিকে তাকাতেই চমকে গেল। আসলে এত বড় বিজনেসম্যানকে হঠাৎ দেখে চমক লেগেছে ওনার। তবে তীব্রর দিকে তাকিয়ে ওর মনোভাব লক্ষ্য করে আর কিছুই বললেন না তিনি। চেক আপ শেষ করে বলে উঠলেন, উনি হঠাৎ কিছু দেখে ভয় পেয়ে গেছেন, তারপর সকাল সকাল ভয় নিয়ে দৌড়ে যাওয়ার ফলে আর অতিরিক্ত টেনশনের জন্য প্রেশার লো হয়ে গেছে, যার ফলে জ্ঞান হারিয়েছেন। আর ভয়ের চোটে জ্বর এসেছে। আমি মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো আজ রাতের মধ্যে খাইয়ে দিবেন। কথা শেষ করে উঠে দাঁড়াতেই রোহন আর সুমন মিলে এগিয়ে দিতে গেলেন। বর্তমানে কারো কোনো কথা বলার মুড নেই। সবাই কিছু সময় থেকেই বেরিয়ে গেলেন। মিসেস অনিশা রূপের জন্য দুধ আনতে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই তীব্র মলিন স্বরে বলে উঠল, আন্টি কিছু কথা ছিল। এই প্রথম তীব্রর কথা শুনে অনিশার বেশ মায়া হলো। সাথে খুব ভালো করে বুঝে নিলেন ছেলেটা ওনার মেয়েকে কতটা ভালোবাসে। এটুকু সময়ের মধ্যেই কেমন নিস্তেজ হয়ে গেছে। উনি মাথা নাড়তেই তীব্র বলে উঠল, রূপ সকালে কি দেখে বেরিয়ে গিয়েছিল? অনিশা হতাশ কণ্ঠে বলে উঠলেন, আমি ঠিক জানি না বাবা, ও সকালে বেশ ফুরফুরে মেজাজেই কফি করে নিজের রুমে গিয়েছিল, কিন্তু তীব্র উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কিন্তু কি আন্টি বলুন না। আমি কিছুক্ষণ পরে ব্রেকফাস্টের জন্য ডাকতে এসে দেখি ও ফ্লোরে বসে কাঁদছে। আমি রুমে প্রবেশ করার আগেই ও দ্রুত উঠে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে রোহানকে বলতেই রোহান বাইরে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই ফিরে এসে বলে উঠল রূপ কোন দিকে গেছে তা বোঝা যাচ্ছে না। আমরা সবাই সেই থেকে চিন্তিত হয়ে বসেছিলাম, আর এরপরেই তো তুমি এলে ওকে নিয়ে। বলেই আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন। সন্তানের কিছু হলে মায়ের অবস্থা ঠিক কীরকম হয় তা বলে বোঝানো সম্ভব না। তীব্র আর কিছু জিজ্ঞেস করল না, নিশ্চুপভাবে কিছু চিন্তা করতে লাগলো। মিসেস অনিশাও বেরিয়ে গেলেন। কিছু সময় তীব্র গভীর দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে রইল। চোখের কোণে জলের ছটাকগুলো মুহূর্তেই গড়িয়ে পড়ল। বিড়বিড় করে বলে উঠল, তোমার জীবন অভিশপ্ত করতে এসে মায়ায় জড়িয়ে গেছি তীব্রময়ী, কিন্তু আমার আগমনে তোমার জীবন সত্যি অভিশপ্ত করে দিয়েছে। তীব্র কথা শেষ করার সাথে সাথেই রূপ ভয় মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, সব মিথ্যে, ফোনের সবটাই মিথ্যে। আমার তীব্র কখনো এমন করতে পারে না। বলতে বলতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল আঁখি যুগল থেকে। রূপের কথা শুনে জল শক্ত হয়ে গেল তীব্রর। রূপের কথার মানে বুঝতে একটুও বেগ পেতে হয়নি ওর। এগিয়ে গেল রূপের দিকে। রূপের কপালে চুমু এঁকে ফিস করে বলে উঠল, যার জন্য তোমার আজ এই অবস্থা তার মৃত্যুর মতো ভয়াবহ শাস্তি পেতে হবে তীব্রময়ী, ভয়াবহ মৃত্যু। কথা শেষ করতেই রণ রুমে ঢুকলো। তীব্র দ্রুত চোখের জল আড়াল করে উঠে দাঁড়ালো। রণ চোখের ইশারায় কিছু বলতেই তীব্রর চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর রাগ, যা ধ্বংস করবে মহলয়। রক্ত চোখে তাকিয়ে রাগী গলায় বলে উঠল, সময় এসেছে সত্যি জানানোর। হয় বুঝবে, না হয় মরবে। অনেক পাপ করে ফেলেছি ইতিমধ্যে, এবার শেষ করার পালা। প্রেয়সীর কষ্ট লাঘব হবে নিষ্প্রভে। কথা শেষ করে চৈতন্যহীন রূপের দিকে তাকিয়ে বেরিয়ে গেল দ্রুত। রণ ওর যাওয়ার দিকে তাকিয়ে কিছুটা ভরকে গেল। এই ছেলে কতটা ভয়ানক তা হাড়ে হাড়ে টের পেয়েছে ও। না জানি আজ কার কার প্রাণ নিশ্চয় হয়। বড় সোফায় বসে অট্টহাসিতে মেতেছে অভ্র। ওর হাসির ঝংকার তুলছে ফাঁকা বাড়ির প্রতিটি দেয়ালে। হাসতে হাসতে বলে উঠল, আহারে, শেষ পর্যন্ত বিয়েটাই করে নিলি রে। ভয় পেয়ে করলি বুঝি? তবে খেলা তো এখনো দেখতেই হয়। তবে খেলা তো এখনই দেখাতে হয়, না হলে তুই যদি আবার পালিয়ে যাস। যদিও এটা সম্ভব না, কারণ তুই তো বহুত পাক্কা খিলাড়ি, সহজে হার মানতে চাস না। তবে এবার হার না মেনে যাবি কোন? বলেই আবার হাসতে শুরু করলো।
অন্ধকার দুনিয়ায় আগুনের ফুলকি জ্বলছে, আলোর ছিটেও নেই এই জগতে। রক্তের গন্ধে গা গুলিয়ে উঠছে, তবুও এই রাজ্যে সুখ খুঁজে পায় কোনো নামহীন রাজা, যার দাপটে কাঁপে বিশ্বজোড়া পাপী। তারই নিকটে শান্ত সেই অহমিকা। মর্মদহনে ব্যথিত হৃদয় নিয়ে একের পর এক মৃত্যু দৃশ্য উপভোগ করে যায় সেই পাপ বিনাশের কিং। তেমনই আজও করছে। কিং সিংহাসনে বসে একদৃষ্টিতে তাকিয়ে আছে সামনে আগুনের জ্বলতে থাকা নিকৃষ্ট পাপীর অর্ধজ্বলন্ত দেহের দিকে। আবছা অন্ধকারের মাঝে জ্বলন্ত আগুনের রোশনিতে স্পষ্ট সেই কিংয়ের জ্বলন্ত চোখ, তবে মুখাবয়ব অস্পষ্ট। অর্ধদেহটা আরেকটু পড়তেই হুঙ্কার শোনা গেল, যার দরুন কেঁপে উঠল পুরো ধ্বংসরাজ্য। এই ওকে সরা, এই অর্ধ জ্বলন্ত দেহ নিয়ে বেঁচে থাকবে আজ থেকে। পাপের শাস্তি হবে ভয়াবহ। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার ফল ভুগবে আজীবন। আমার প্রেয়সীর চোখের জলের দাম দেবে আজ থেকে প্রতিনিয়ত। ওকে জ্বলন্ত রেখে শঙ্কামুক্ত হব আমি। কথাটা বলার সাথে সাথেই কিছু লোক এসে উঠিয়ে নিল জ্বলন্ত আগুনের চিতা থেকে। গোঙানোর শব্দে ভরে গেল রুম। এতে মজা পেল যেন কেউ একজন। এগিয়ে গেল তার নিকটে, হাঁটু গেড়ে বসলো, অতপর হেসে বলে উঠল, খুব শখ না বিশ্বাসঘাতকতা করার? খুব শখ। এই শখের জন্যই আজ এই অবস্থা। বলেই উঠে দাঁড়ালো, হাত দিয়ে ইশারা করে সামনের লোকগুলোকে কিছু বলল। অতপর বেরিয়ে এলো এই রক্ত দুনিয়া থেকে। বাইরে আসতেই আলোর ছটাক পড়ল মুখ জুড়ে, তবে আঁখি মুদিত হলো না। স্পষ্ট দেখা মিলল নীলাভ চোখের মালিককে। গলায় অ্যাডামস অ্যাপেলের পাশেই গাঢ় তেল, চাপদারির সুদর্শন সেই মানবকে। আলোর ছটাকের দিকে দৃষ্টিপাত করে বাঁকা হেসে বলে উঠল, ধ্বংসরাজ্যের কিং তীব্র চৌধুরী, যার হাতে সাঁঝে পাপীর ধ্বংস। টিসি মাফিয়া কিং ওরফে তীব্র চৌধুরী। ইয়েস, ইট ইজ মাই আইডেন্টিটি। কথা শেষ করে তীব্র এগিয়ে গেল সামনের দিকে। এত বছর ধরে লুকায়িত কার্য হাসিল করছে তীব্র, অথচ তার সাথেই কাজ করা মানুষজনের কেউ খুনাক্ষরেও টের পায়নি। তবে এখন এই কাজের জন্য বড্ড ভয় হয় ওর। নিজ কোমল নারীকে হারিয়ে ফেলার ভয়। থাকবে তো শেষ পর্যন্ত ওর তীব্রময়ীটা ওর হয়ে? ভালোবাসবে তো ঠিক এভাবেই। কিছু দূর যেতেই সুমনের দেখা পেল। সুমন গাড়ির সামনে ল্যাপটপ হাতে দাঁড়িয়ে। সেদিকে এগিয়ে যেতেই সুমন গাড়ির ডোর খুলে দিল। তীব্র উঠে বসতেই সুমন ফ্রন্ট সিটে বসে বলে উঠল, স্যার এখন কি ম্যামের বাড়ি যাবেন? তীব্র দৃষ্টি দিল সুমনের দিকে। তা দেখে সুমন ঘাবড়ে যেতেই তীব্র বিরক্ত কণ্ঠে বলে উঠল, এখন এই অবস্থায় ওখানে গেলে কেউ কি স্বাভাবিকভাবে দেবে সুমন? বোকা বোকা প্রশ্ন করো কেন? সুমন বেচারা তীব্রর কথা বুঝতেই পারল না। জিজ্ঞেস করার জন্য পেছনে তাকাতেই দেখল তীব্র ঘেমে নিয়ে একাকার। শৈলের সাথে শার্ট লেপটে আছে গায়ের সাথে। ড্রেসের অনেক অংশে রক্তের ছোপ ছোপ দাগ। এই অবস্থায় তীব্র ব্যানার্জি বাড়ি গেলে মনে হয় রূপ ওকে দেখেই আবার জ্ঞান হারাবে। নিজের বোকামিতে নিজেই বিরক্ত হয়ে গেল। তাদের বাড়ি রওনা হলো তীব্রর বাড়ির উদ্দেশ্যে। গাড়ির ফ্রন্ট মিররে তীব্র ধ্বংসরাজ্যের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে বলে উঠল, অনেক শখের রাজ্য আমার, তবে খুব শিগগিরই এই রাজ্যের দরজা বন্ধ হবে। আসল কালপ্রিটের রক্তে রঞ্জিত হয়েই ধসে পড়বে এই ধ্বংসরাজ্য। সুখের মিলন হবে প্রেয়সীর নিকট। সেখানে প্রেয়সীর কষ্ট হয় এমন কাজ এই তীব্র কখনো করবে না। কোনোদিনও। শান্তির তাজমহল গড়ে তুলবে তীব্র। কথা শেষ করে সিটে মাথা এলিয়ে দিল তীব্র। সাথে সাথেই ভেসে উঠল মায়াবী রূপের মুখশ্রী। বন্ধ চোখেই মৃদু হাসি খেলে গেল ঠোঁট দয় জুড়ে। ওর প্রশান্তির আরেক নাম তো ওর তীব্রময়ীটাই। ব্যানার্জি হাউসে একের পর এক কাণ্ড ঘটেই যাচ্ছে। থামাথামির কোনো নাম নেই। বাড়ির প্রতিটি সদস্য চমকের উপর চমক পাচ্ছে। চিন্তার পর আবার পুনরায় চিন্তায় মত্ত হচ্ছে। রাত দিন শুধু এসবই চলছে। এই বিকেলবেলায় বাড়ির সবাই চিন্তিত মনে বসে আছে ড্রয়িং রুমে। এত বড় ড্রয়িং রুমটা পুরো জমজমাট হয়ে উঠেছে। সেখানেই মাথা নিচু করে রোহান দাঁড়িয়ে আছে, আর ওর দিকে সবাই রাগী দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। এতক্ষণ নিশ্চুপ পর মিসেস মল্লিকা বলে উঠলেন, বাড়ির বড় ছেলের বিয়ে ঠিক হতে না হতেই একের পর এক একজনের বিয়ের হিড়িক লেগেছে। এখন এই ছোট ছেলেটাকেও বড় দুই ভাইয়ের আগে বিয়ে দিতে হবে। ওনার কথা শুনে রূপ আর রোহান আরও কাজুমাজু হয়ে গেল। যদিও কথাটা রূপকে সেভাবে উদ্দেশ্য করে বলা হয়নি,
তবুও রূপের খারাপ লাগতো। আর চোখে সোফায় বসা তীব্রর দিকে তাকিয়ে দেখলো সে এক মনে গালে দুহাত ঠেকিয়ে সবার দিকে তাকাচ্ছে। রূপ চোখ সরিয়ে নিল। রনক ব্যানার্জি রুহানের দিকে তাকিয়ে বলে উঠলেন, বড় ছেলের বিয়ে তো হোক, তারপর না হয় তোমারটা দেখা যাবে। তাছাড়া রন নিজেও অবিবাহিত, বড় দাদাদের বিয়ে না দিয়ে তোমারে দেই কি করে? রুহান মাথা নিচু করেই বলে উঠল, আমি এখনই বিয়ে করতে চাইছি না মেজো পাপা। ফাল্গুনের বিয়ে ঠিক করেছে ওর বাড়ির লোকজন, তোমরা শুধু কথা বলে এসো। রুহানের কথা শেষ হতেই রূপ ফট করে বলে বসল, ফাল্গুনি দি মানে মৃন্ময় জিজুর বোন। বাড়ির সবাই আরো অবাক হলো, তবে তীব্রর মধ্যে অবাকের রেশটুকুও নেই, যেন আগে থেকেই সব জানা ওর। তবে তীব্র অবাক হলো এই ভেবে যে রূপ এত স্বাভাবিক হয়ে কথা বলছে কেন। সকালে তো ভয়ে জ্ঞানটাই হারিয়ে ফেলল। তীব্রর বেশ রাগ হলো। এই মেয়ের কখন কি হয় কিছুই বোঝে না। মাঝে মাঝে মনে হয় রূপ নিজেও নিজেকে বুঝতে পারে না। রিমন ব্যানার্জি তীব্রকে উদ্দেশ্য করে বলে উঠল, ততদিন অপেক্ষা করতে হবে তোমাদের, ততদিন অপেক্ষা করতে হবে তোমার। অবাক হয়ে তাকালো তীব্র। ওর মতামত জানতে চাইছে কেন। মিসেস অনিশা বুঝে গেলেন তীব্রর মনোভাব। পরিবার ছাড়া বড় হয়েছে তীব্র, পারিবারিক মিলনটা হয়তো ঠিক জানে না। তাই তিনি হেসে তীব্রকে বললেন, বাড়ির একমাত্র জামাই তুমি তীব্র, এই বাড়ির সদস্য এখন, তাই তোমার মতামত জানাবে আমাদের। বাড়ির সব সিদ্ধান্ত তোমার মতামত নেওয়া হবে, বুঝলে? তীব্র তখনও অবাক চোখে তাকিয়ে রইল ওদের দিকে। কিছু যেন মিল খুঁজে পেল। বুকটা হঠাৎ ধক করে উঠল। খুব করে চাইল ওর এইসব ভাবনাগুলো মিথ্যে হোক, তবে এখন কিছু জিজ্ঞেস করলো না। মুখে হালকা হাসি ফুটিয়ে বলে উঠল, আমি মৃন্ময়ের সাথে কথা বলে নেব, আপনারা কালকেই যাওয়ার ব্যবস্থা করেন। যেহেতু রোহান কালকেই যেতে চাইছে, সেখানে দেরি করাটা ঠিক হবে না। ওর কথা শুনে সবাই সন্তুষ্ট হলো। মিসেস রিনা হতাশ কণ্ঠে বলে উঠলেন, বাড়ির দুই ছেলেই বউ আনবে, মেয়ে তো আমার আগেই জামাই নিয়ে হাজির, আর আমার ছেলেটাকে দেখো, বিয়ের কোনো হুঁশই নেই ওর। ওনার কথা শুনে সবাই হেসে দিলেও রণ বিরক্ত হয়ে রুহানের দিকে তাকালো। রুহান হাসতে হাসতেই রণর দিকে সবে তাকিয়েছে, এদের মুখের হাসি ভয়ে পরিণত হলো। রণর চোখ বলছে, তোর বিয়ে করার শখ খুব ভালো করে মেটাবো বেয়াদব, তোর জন্য আজ আমার এই অবস্থা। রোহান দ্রুত মুখে হাত দিল, কিন্তু রণ স্বস্তির নিঃশ্বাস নিতে পারল না। তার আগে রূপ বলে উঠল, আরে মেজো মা, তোমার ছেলেরও বউ আছে, তীব্রর বোন ইতিদি। কথাটা আরেক দফা বজ্রপাত হলো ওদের মাঝে। এদিকে রণর অবস্থা ছেড়ে দিমা কেঁদে বাজি টাইপের। রোহান তো এতক্ষণে হাসি চেপে রাখলো, এবার আর পারল না, জোরে হেসে দিল। মিসেস রিনা অবাক স্বরে বলে উঠলেন, তুইও কি না জানিয়ে বিয়ে করে নিয়েছিস নাকি রন? ওনার কথা শেষ হতে না হতেই মিসেস অনিশা হতবাক কণ্ঠে বললেন, তোরা সবাই বিয়ে করে বসে আছিস, অথচ সব মাদরগুলো জানতিস, কিন্তু আমাদের আজ বলছিস বেয়াদব। মিসেস মল্লিকা হতাশ কণ্ঠে বলে উঠলেন, 4 ছেলে মেয়ে, অথচ কাউকে নিজেদের পছন্দ করে বিয়ে দিতে পারবো না, সবাই বিয়ে করে বসে আছে। ওদের কথা শুনে রোশন, রণ, রোহান একে অপরের দিকে তাকালো। রূপ ওদের দিকে তাকিয়ে বলে উঠল, ঝড়। বলতে দেরি একে একে দৌড় দিতে দেরি নেই, না হলে এখন সবার পিঠে বড় বড় ঝড়ের গাছ ভেঙে পড়বে মা জননীদের হাতে। ওরা যেতেই বাড়ির পুরুষেরা শব্দ করে হেসে দিলেন। মহিলারা নিজ স্বামীদের দিকে রাগী চোখে তাকিয়ে বসে রইলেন। তীব্র মৃদু হেসে বাড়ির প্রতিটি মানুষকে লক্ষ্য করল। কি সুন্দর পরিবার। অবশেষে সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে ব্যানার্জি হাউসে 3 ছেলের বিয়ের প্রস্তুতি চলছে। সবাই সবার ভালোবাসার মানুষকে নিজ করে পেতে চলেছে। অবিরাম ধারায় সময়ের স্রোত চলছে, সে সাথে চলছে প্রেমের বর্ষণ। আগমন ঘটছে নিত্য নতুন অম্বর। নিজ আপন প্রিয়জনকে আঁকড়ে ধরার প্রয়াস চালাচ্ছে মানব জীবন, সে সাথে নিজের করে নেয়ার তোড়জোড়। আজ ব্যানার্জি হাউস খুশির ঢল নেমেছে। বাড়ির সবাই হাস্যোজ্জ্বল মুখে বসে আছে ড্রয়িং রুমে। এখানে মৃন্ময় আর রুদ্রাক্ষীর বাড়ির লোকও উপস্থিত, সাথে আছে মেঘ আর তীব্র। সবার মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। উপরে বর্তমানে মেয়েদের অবস্থান, ওরা নিজেদের মতো আড্ডায় ব্যস্ত। তীব্র ব্যস্ত চোখে একবার উপরে পরখ করল,
না, ওর তীব্রময়ীটার দেখা নেই। সে কাল বিকেলে একবার মৃন্ময়দের বাড়িতে দেখেছে রোহান আর ফাল্গুনের বিয়ের কথাবার্তা বলার সময়। তারপর না কথা আর নাই তো দৃষ্টি বিনিময় ঘটেছে। বেশ অস্থির লাগছে তীব্রর। ওকে এভাবে উপরের রুমের দিকে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে মেঘ টিটকিরি হেসে মৃদু স্বরে বলে উঠল, কি ভাই, একদিন বউকে না দেখে এই অবস্থা? তীব্র মেঘের দিকে না তাকিয়ে বলে উঠল, মনকে বলবো নাকি কাল যে টিনার সাথে দেখা করেছিস? সাথে সাথেই কাশি উঠে গেল মেঘের। সবাই ওর দিকে তাকাতে বেশ অপ্রস্তুত হলো মেঘ। মিসেস মল্লিকা দ্রুত জলের গ্লাস এগিয়ে দিয়ে বলে উঠল, হঠাৎ কাশি উঠলো কেন মেঘ বাবা? কোনো সমস্যা হচ্ছে নাকি? মেঘ মৃদু হেসে কিছু বলবে তার আগেই ওর উত্তরটা তীব্র দিয়ে দিল। বিরস কণ্ঠে বলে উঠল, আসলে আন্টি ও বেশি মানুষজনের সামনে থাকতে পারে না, তাই কাশি হয়। এটা ওর অ্যালার্জির সমস্যা। ওর কথা শুনে মেঘ অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই তীব্র দেখি বানোয়াট কথাও বলতে পারে। প্রেমে পড়ে এত পরিবর্তন, ভাবা যায় এসব? নিশ্চয় বউয়ের কাছে যাবার ধান্দা। উফ, এই ছেলে ওকে দিয়ে আর কত কিছু ফেস করাবে। ওর ভাবনার মাঝেই মিসেস রিনা বলে উঠলেন, তোমরা এক কাজ করো তীব্র, ওপরের রুমে চলে যাও। ও না না, ওখানে তো রূপের বন্ধু মহল আছে। আচ্ছা তোমরা বরং পাশের রোহনের রুমটাতে যাও, গিয়ে রেস্ট করো কেমন? এখানে তো বড়দের আলোচনা হচ্ছে। তীব্র যেন এটার অপেক্ষাই ছিল এতক্ষণ। ওর মুখে ফুটে উঠল বাঁকা হাসি, তবে সেটা নামমাত্র। কারণ ওদের উঠে দাঁড়ানোর আগেই রূপক ব্যানার্জি গম্ভীর মুখে বললেন, সমস্যা যেহেতু মেঘের, তাহলে ও একাই যাক, সাথে কাউকে নিতে হবে কেন? এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, এখানে থাকা তার জরুরি। তীব্র খুব ভালো করে বুঝতে পারল কথাটা তাকে উদ্দেশ্য করে তার বজ্জাত শ্বশুর বলেছেন। তবে ও তো হারবার পাত্র নয়, তাই বাঁকা হেসে বলে উঠল, ও একা কি করে থাকবে আঙ্কেল? আমি ওর সাথে যাই না। এমনভাবে বলল যে কেউ না করার অবকাশটুকু পেল না। এদিকে রূপক ব্যানার্জি রাগি চোখে তাকালেন। এই ছেলে যে কি হারে বউ পাগল তা উনি প্রথম দিনই বুঝেছিলেন। যখন রূপকে ধমক দেয় তীব্র রাগী চেহারা দেখেছিলেন। ওনাকে রাগী দেখেই তীব্র মেঘের হাত টেনে উঠে দাঁড়ালো। অতঃপর দ্রুত পায়ে উপরে উঠে গেল। বাকি সবাই আবার আলোচনায় মত্ত হলেন। রূপের রুমে বিষণ্ণ হৃদয় নিয়ে বসে আছে ইতি। ওর চারপাশ জুড়ে রূপ, বেগম, মন, ফাল্গুনী আর রুদ্রাক্ষী বসে আছে। ওদেরও বিষণ্ণ মুখমণ্ডল। তার কারণ ইতির বাড়ির কেউ নেই, অথচ ফাল্গুনী আর রুদ্রাক্ষীর পুরো পরিবার উপস্থিত। এই নিয়ে বিষণ্ণতায় ডুবে আছে ও। ওরা কত করে বোঝাচ্ছে, কিন্তু ইতি কিছুই বলছে না। এবার রূপ অধৈর্য হয়ে বলে, স্টার্ট, ঝড় স্টার্ট। এভাবে কতক্ষণ মন খারাপ করে থাকবে বলো তো বৌমনি? এভাবে তোমাকে দেখতে আমার একটু ভালো লাগছে না। রূপের কথা শুনে ইতি ওর দিকে তাকালো। অতঃপর হেসে বলে উঠল, আমি মন খারাপ করিনি রূপের তরি। ওর কথা কেউ বিশ্বাস করলো বলে মনে হয় না। রুদ্রাক্ষী এক পাশ থেকে ইতিকে জড়িয়ে ধরে বলে উঠল, এভাবে বললে হবে না আমেজ, ভালো করে মন ফ্রেশ করতে হবে, না হলে বিয়েতে এনজয় করতে হবে কি করে বলো? রুদ্রাক্ষীর কথা শেষ হতেই ফাল্গুনী উৎসাহিত কণ্ঠে বলে উঠল, ঠিক বলেছো বড়দি, এই বিয়েটা কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। তিনটে বিয়ে একই মণ্ডপে, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। আর এভাবে যদি মেজদি মন খারাপ করে তাহলে কি হবে বলো তো? ওদের কথা শুনে ইতি বেশ অবাক হলো। কি সুন্দর সবাই ওকে আপন করে নিয়েছে। তবে রূপ অভিমানী কণ্ঠে বলে উঠল, তোমরা তিন বউ মিলে আমাকে পাত্তাই দিচ্ছ না দেখছি। রূপের কথা শুনে ওরা সবাই হেসে উঠল। ফাল্গুনী রূপের গাল টেনে বলে উঠল, তোমাকে কি পাত্তা না দিয়ে থাকা যায় বলো? তুমি হচ্ছে আমার একমাত্র ননদিনী, তার উপর মেয়েদের আইডিয়াল তীব্র চৌধুরীর বউ বলে কথা। বলেই হেসে দিল। রূপ লজ্জা পেল খানিকটা, হেসে বলল, ফাগুন বউ তুমি ভীষণ দুষ্টু, তোমরা বড় বউ দুজনেই পাজি। রূপের কথা শেষ হতেই রুদ্রাক্ষী বলে উঠল, আর তোমার বর পুরোই হ্যান্ডসাম। আচ্ছা কি করে তোমাকে ঘায়াল করলে বলো তো? কোনো ম্যাজিক আছে নাকি? এই কথা শুনে সবাই শব্দ করে হেসে উঠল। মন তো বলেই বসল, একসময় ওর তীব্রতার দিকে তাকানোর জন্য কত কষ্ট করতে হয়েছে আমার, অথচ দেখো এখন উনি তার বউ হয়ে গেছে। মনের কথা শুনে আরেক দফা হাসাহাসি হলো। এদিকে রূপের ভীষণ লজ্জা লাগছে। তীব্রর বউ কথাটা বারংবার কানে ঝংকার তুলছে। শখের পুরুষকে নিজের করে পাওয়া, অতঃপর তার নামে নিজেকে দেখা, সেটা কতটা আনন্দ দেয় তার রূপ খুব ভালো করে উপলব্ধি করতে পারছে বর্তমানে। রূপকে লজ্জা পেতে দেখে এবার ইতি বলে উঠল, কি ব্যাপার প্রিয় নন্দিনী, লজ্জায় রাঙা হচ্ছ কেন? আমার দাভাই তো কিছুই করেনি এখনো। ব্যাস,
রূপ আর চোখ তুলে তাকাতে পারল না। এত এত লজ্জার মাঝেই হঠাৎ সেখানে আগমন ঘটল কাঙ্ক্ষিত পুরুষটির, যাকে ঘিরে রূপের লজ্জার উৎসব। এবার লজ্জারা এমনভাবে ঘিরে ধরেছে যে হৃদয় কাননের যন্ত্রটা ড্রিম ড্রিম করে লাফাতে শুরু করল, যেন এখনই বেরিয়ে আসবে ভেতর হতে। বাকি সবাই রূপের অবস্থা দেখে হেসেই খুন। মৃদু আবছা আবছা আলোয় দাঁড়িয়ে ফোনে কথা বলছে এক ব্যক্তি, মুখে লেগে আছে হাসির ছটাক, যেন বড় কোনো কার্য হাসিল করতে নেমেছে। ফোনে কথা শেষ করে নিজ মনে বিড়বিড় করে বলে উঠলেন, সেই তো নিজের অতীতের স্থানে গিয়ে পড়েছো তুমি তীব্র। এবার খেলা জমবে বেশ করে। বন্ধু বন্ধু শত্রুতা, অতীতের বেড়াজাল, প্রিয়সীর আকুলতা পরিবার ধ্বংসের অন্যতম কারণ। নিঃস্ব আর রহস্য সবকিছুর মূল্য কে করেছে তা খুঁজতে গিয়ে প্রাণ হারাতে হবে তোমার। এবার সময় এসেছে, আগে একটু মজামাস্তি করে নাও। যতই হোক অনাথ বলে কথা, পরিবারের আদর পেয়ে নাও আগে, তবেই না বুঝবে পরিবার হারানোর যন্ত্রণা। একলা একলা থাকলে কি মেরে মজা নেওয়া যায় নাকি? দুই সিংহর মাঝে চলা লড়াই তো আসল মজার হয়। বলেই হাসতে শুরু করলেন। বেশ কষ্টের মধ্যে খানিক নোংরা আশা নিয়ে বেঁচে আছেন তিনি। এবার তা বাস্তবায়ন করার পালা, যার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। অবশেষে তার দেখা পেয়েছেন তিনি। এবার প্রতিশোধের রক্ত খেলা শুরু হবে। ঘোর আধারে চলবে রক্তের হোলি খেলা, যার সূচনা ও তিনি করেছেন, সমাপ্ত তিনিই করবেন। এক দৃষ্টিতে প্রেয়সীর পানে তাকিয়ে আছে হৃদয়হীনা এক প্রেমিক পুরুষ। মায়াবী মুখশ্রীর মেয়েটা কি সত্যি তার জন্য তৈরি? এই মায়া রাজ্যের রাজকন্যা এই হৃদয়হীন পুরুষের প্রেমে এত কেন মত্ত হলো? এত পাগল হলো কবে? উত্তর এলো না হৃৎকুঠিরি থেকে। মধ্য গগনে অগ্নিদেবের ঝলঝানো তাপদাহে বাইরে এক প্রকার যুদ্ধ চলছে যেন, তবে ভেতর ঘরে সবটাই শান্ত। শীতল বাতাসকারী যন্ত্রের নিয়ন্ত্রণে থাকলে বাইরের আবহাওয়া আসবে কি করে বদ্ধ রোমে? পুরো রোম শীতল কোঠায় অবস্থান করছে, আর তার মধ্যে থেকেও দরদর করে ঘেমে চলেছে রূপ। মায়াবী মুখশ্রীতে ভর করেছে একরাশ ভয়। না জানি প্রিয় পুরুষটি আবার কখন ধমক দেয়। এ ভয়ে এক প্রকার গুটিয়ে বসে আছে বেডের এক কোণে। ওর ঠিক সামনে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে অবলোকন করছে তীব্র প্রেয়সীর মায়াবী ভয় মিশ্রিত চেহারা। এভাবে লুকিয়ে থাকার মানে কি তীব্রময়ী? আমি কিছু বলেছি কি তোমায়? গম্ভীর পুরুষটির হঠাৎ নরম গলার বলা কথাগুলো শুনে ছলছল চোখ হয়ে উঠল নিমিষেই। তীব্র দ্রুত মুখ ঘুরিয়ে নিল, শক্ত কণ্ঠে বাণী ছুড়ল রূপের দিকে। আমাকে না বলার প্ল্যান করেছো তীব্রময়ী, যে কান্নারত মুখশ্রী তৈরি করেছো। তবে শুনে রাখো, তুমি না বললেও আমি জেনে যাব। তবে তার ফল কি হবে বলো তো? এবার বেশ ভালোই ভয় পেল রূপ, তাই তো দ্রুত বলে উঠল, আমি বলবো তো। এমন করেন কেন? তীব্র বাঁকা হেসে রূপের সামনে হাঁটু গেড়ে বসল। অতপর আলতো হাতে রূপের গালে স্লাইড করতে করতে বলে উঠল, আমার থেকে লুকাতে যাওয়ার কারণ? আমি ভয় পেয়েছিলাম যদি আপনি ভুল ভাবেন নিজেকে। তীব্র রহস্য হাসল। অতপর রূপের দিকে তাকিয়ে কিছু ভাবল। কিছুক্ষণ রূপের মুখের দিকে তাকিয়ে থাকার দরুন রূপ মৃদু কণ্ঠে বলে উঠল, আপনি কোথা থেকে জানলেন? তার আগে আমাকে সবটা খুলে বলো। রূপের কথার বিপরীতে তীব্রর করা প্রশ্ন শুনে রূপ খানিক চুপ থাকলো। তীব্র সময় দিল রূপকে। রূপ তীব্রর দিকে তাকিয়ে বলতে শুরু করলো সেদিন সকালের ঘটনা, যা রূপকে 2 রাত শান্তি দেয়নি। ফ্ল্যাশব্যাক। মেসেজের শব্দে রূপ রুমে এসে ফোন হাতে নিতেই দেখলো হোয়াটসঅ্যাপে কিছু ছবি এসেছে আননোন নাম্বার থেকে। সেটা ক্লিক করতেই ভেসে ওঠে কিছু মর্মান্তিক দৃশ্য, যা সহ্য করার মতো নয়। রূপ মুহূর্তে ফ্লোরে বসে পড়ে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিগুলোর দিকে, যেখানে জল জল করছে কিছু মানুষের হত্যালীলার খেলা। কারো হাত নেই তো কারো বুকে ছুরির আঘাত, কারো শরীরের অসংখ্য তীরধনুক গাঁথা। সব মানুষ রক্তের হোলি খেলায় মৃত্যুবরণ করেছে, যা দেখে এক মুহূর্তের জন্য রূপ থমকে গেল। মস্তিষ্ক অবশ হয়ে এলো, সাথে হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল নিমিষেই। কিছুক্ষণ পরে ফোনের রিংটন শুনে আঁতকে উঠল সর্বাঙ্গ। চেয়ে দেখলো অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। তুলবে না করেও শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত নাম্বার থেকে আসা ফোন কল রিসিভ করে কানে চেপে ধরল। ঠিক তখনই বেজে উঠল কিছু অপ্রত্যাশিত কথা। যে ছবিগুলো দেখছো সেসব ভয়াবহভাবে মৃত্যুলীলা করা হয়েছে। আর এসব করেছে কে জানো? তোমার খুব প্রিয় একজন। জানতে চাইবে না কে সে? বলেই হেসে উঠলেন অজানা ব্যক্তিটি। রূপ পুনরায় কেঁপে কেঁপে উঠছে। ওর কম্পন ফোনের ওপাশের ব্যক্তিটি খুব ভালো করে বুঝতে পারছে, তাই তো দেরি না করে বলেই ফেললেন, তোমার আশিক তীব্র।
ব্যাস, রূপের হৃদয় শীতল হতে এই কথাই যথেষ্ট ছিল। ধীরে ধীরে মৃত্যু যন্ত্রণা হতে শুরু করলো রূপের বক্ষ দেশে। আঘাত হানল খুব করে, তবে বিশ্বাস হলো না। যখন এই নড়বড়ে চিন্তারা খেলে বেড়াচ্ছে মস্তিষ্ক জুড়ে, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত আরেক বাক্যে দিক হারালো রূপ। কানে বেজে উঠল কিছুক্ষণ আগের কথা। তীব্রকে ছেড়ে দাও, না হলে ওর লাশ ফেলবো তোমার সামনে। শোনো মেয়ে, আজ রাতেই ভিন দেশে মৃত্যু মিছিল চলবে তোমার পরাণপ্রিয় তীব্র। আটকাও ওকে, না হলে 1 2 3